ঝিনুক তার বাবা মায়ের একমাত্র মেয়ে। ঝিনুকের মা ঝর্ণা দেবী এবং বাবা সৌমেন বাবু তারাও তাদের বাবা মায়ের একমাত্র সন্তান ছিলেন। তাই ঝিনুকের মামা মাসি পিসি বা জেঠু কাকু কেউই ছিল না। এই ছোট সংসারে তাদের আত্মীয় স্বজনও খুবই কম ছিল। এভাবে একা থাকতে থাকতে ঝিনুকের ছোট পরিবারের প্রতি বিতৃষ্ণা জন্মায়। দেখো মা, আমাদের বাড়িতে লোকজন কেউ নেই, তার উপরে কেউ আসেও না। আর আমাদের পাশের বাড়ির দিকে একবার উঁকি মেরে দেখো, সারাক্ষণ যেন ওরা ফিস্ট করছে। বাড়িতে 4-5 জন ভাই বোন, কাকু, জেঠিমা, জেঠু, পিসিমা কত কে আসে। আর আমাদের বাড়িতে দুধওয়ালা, খবরের কাগজওয়ালা আর সবজিওয়ালা, এছাড়া আর কারোর কোনো দেখা পাওয়া যায় না। এভাবে কি থাকা যায় নাকি? কি করব বল মা, আমরাও তো সারা জীবন একাই মানুষ হয়ে এসেছি। একা মানুষ হওয়া যেমন খুব বিরক্তিকর, তেমনি একটা লাভও আছে। সবকিছু তুই একাই পাবি, তোর ভাগিদার কেউ হবে না। ধুর, ওইসব কথা রাখো তো। বাড়িতে কথা বলার লোক নেই আর সম্পত্তির কথা বলছো তুমি। বিষয় সম্পত্তি নিয়ে মানুষ কি একা কামড়ে কামড়ে খাবে? সারা জীবন যদি শান্তি না পায় তাহলে জায়গা জমি নিয়ে কি লাভ? বাড়িতে লোকজন হই হট্টগোল হলে কত মজা হয়, কত ভালো, কত সুন্দর করে দিন কাটে। আর আমাদের দেখো, সকাল হচ্ছে, সন্ধে হচ্ছে, রাত হচ্ছে, আবার সকাল হচ্ছে, যেন বাঁধা ধরা একঘেয়ে জীবন। হ্যাঁ, সে তো বটেই, কিন্তু এখন আর কি করার আছে বল? এভাবেই তো চলে এসেছে, আর বাকি জীবন এভাবেই কাটাতে হবে। তোমরা কাটিয়েছো বলে কি আমাকেও কাটাতে হবে নাকি? তা কখনো হয় না। দেখো মা, তোমরা আমার জন্য পাত্র খুঁজছো, খুব ভালো কথা, কিন্তু খবরদার, একা বাপের ছেলে এরকম পাত্র আমার কিন্তু চাই না। কম করে 2-3 ভাই যেন থাকে। আর হ্যাঁ, একান্নবর্তী পরিবার হতে হবে, তবে আমি সেখানে বিয়ে করবো, না হলে করবো না। আজকালকার যুগে কি আর ওই 51বর্তী পরিবার খুঁজলে পাওয়া যাবে? আর না তো 3-4 জন ভাই বোনের পরিবার পাওয়া যাবে। এখন তো সবাই একটা করেই ছেলেপুলে নেয়, আর ছেলেপুলে হয়ে গেলেই সংসার আলাদা করে নেয়। এরকম সম্বন্ধ কোথায় পাবো বলতো? শোনো, কোথায় পাবে না পাবে সেটা তোমাদের ব্যাপার। আমার পছন্দ আমি বলে দিয়েছি। এবার তোমরা যা করার করো, তবে বড় পরিবার দেখেই তবেই আমি বিয়ে করব। ছোট পরিবার হলে কিন্তু আমার তরফ থেকে না জানিয়ে দেবে। ঝিনুকের কথা শুনে ঝর্ণা দেবী চিন্তায় পড়ে যান এবং তিনি তার জন্য বড় পরিবার খুঁজতে শুরু করেন। কিছুদিন যায় এবং একটি পরিবারে সন্ধান পাওয়া যায়, যেখানে পাত্র পল্লবের 2 বোন এবং বাবা মা। ওদিকে তার বড় জেঠিমা মনোরমা দেবী এবং মা মিতালি দেবী একই বাড়িতে থাকেন। এভাবেই মোটামুটি বেশ কিছু জনের পরিবার। তাই এই সম্বন্ধটা তাদের সবার বেশ পছন্দ হয়। ঝিনুক ভালো করে খোঁজ খবর নেয় এবং বিয়েতে রাজি হয়ে যায়। কয়েকদিনের মধ্যেই ঝিনুকের বিয়ে হয়ে যায়। পরের দিন সকালবেলা ঝিনুক ঘুম থেকে উঠে দেখে তার শাশুড়ি মা বারান্দায় গাছে জল দিচ্ছে। সঙ্গে সঙ্গে ঝিনুক রান্নাঘরে যায় এবং রান্নাঘরে গিয়ে চা করে বারান্দায় নিয়ে আসে। এই নিন মা, আমি আপনার জন্য চা করে নিয়ে এসেছি, চলুন আমরা দুজনে মিলে গরম গরম চা খাই। ঝিনুক এই কথাই বলছিল, এমন সময় বড় জেঠি শাশুড়ি মা মনোরমা দেবী নিচে নেমে আসেন আর বলেন, আরে বাহ, বোমা চা করে এনেছো বুঝি? বাবা, 2 শাশুড়ি বউ গরম গরম চা খাও, ভালোই শীত পড়েছে। তা কি করে হয় দিদি? আজ 35 বছর ধরে আমরা একসঙ্গে চা খাচ্ছি, আজ কি করে আমি একা একা চা খেয়ে নেব? দেখো বৌমা, আমার বড় চা কিন্তু আমার নিচের বোনের মতো। আমি যখন বিয়ে হয়ে এই বাড়িতে এসেছিলাম, সেই দিন থেকে আজ পর্যন্ত প্রত্যেক দিন আমার বড় চা আর আমি একসঙ্গে চা খাই। শুধু একসঙ্গে চা খাও এটা বললে, আমার হাতের ছাড়া খাও না এটা তো কই বললে না? হ্যাঁ দিদি, আমি তোমার হাতে চা ছাড়া সকালে চাই খাই না। তুমি আমাকে চা করে দেবে। বৌমা, তুমি চা নিয়ে চলে যাও, আমি বড়দির হাতেই চা খাবো। শাশুড়ির কথা শুনে ঝিনুক একটু চুপ করে যায়, কিন্তু 2 জায়ের ভালোবাসা দেখে তার খুব ভালো লাগে এবং সে বলে, মা জেঠিমা, আমি আগে শুনেছিলাম 51বর্তী পরিবারের মানুষদের মধ্যে খুব বেশি ভালোবাসা হয় না, কিন্তু আপনাদের দিকে আমি অবাক হয়ে যাচ্ছি। সত্যি সত্যি জায়েদের মধ্যে এত ভালোবাসা, এটা তো ভাবাই যায় না। আমরা সন্ধ্যাবেলা সিরিয়াল দেখতাম, তাতে দেখতাম 2 জায়ের মধ্যে কত হিংসা, একে অপরকে কত খারাপ খারাপ কথা বলে, কত অপমান করে, কিন্তু বাস্তবে তো সেটা একেবারে মিথ্যে। বৌমা, ওইসব সিরিয়াল টিরিয়াল একদম দেখবে না, ওতে করে মন খারাপ হয়ে যায় আর মনের মধ্যে খারাপ চিন্তা ভাবনা ঢোকে। দাঁড়াও, তুমি আগে আমার হাতে 1 কাপ চা খাও, তোমারও মন ভালো হয়ে যাবে। হ্যাঁ জেঠিমা, আমিও তো আপনাদের বাড়িতে সদস্য এখন। আজ থেকে মায়ের সঙ্গে সঙ্গে আমিও আপনার হাতে চা খাবো। হ্যাঁ হ্যাঁ, অবশ্যই। তোমাদের এখন নতুন নতুন বিয়ে হয়েছে, তাই তোমরা তোমাদের দিনগুলো উপভোগ করো। আমি আর তোমার মা আমরা বাড়ির সব কাজ সামলে নেব, তোমাকে এসব দিকে আসতে হবে না।
বড় জেঠি শাশুড়ির কথা শুনে ঝিনুকের মন ভালো হয়ে যায়। এভাবেই বেশ কিছুদিন কাটে। শাশুড়ি এবং জেঠি শাশুড়ি বাড়ির সমস্ত কাজকর্ম করে নেয়, তাকে কোনো কিছুই করতে হয় না। নতুন বাড়ি এবং বাড়ির মানুষজন তার খুবই ভালো লাগে এবং সে সবসময় তার স্বামীকে এই নিয়ে ধন্যবাদ জানায়। তুমি জানো পল্লব, আমি না এরকম পরিবার পাওয়ার জন্য কত অপেক্ষা করেছি। সবসময় মনে হতো আমারও বেশ এমন একটা পরিবার হতো যেখানে সবাই থাকবে আর সবাই মিলে হাসি খুশিতে আনন্দিতে দিন কাটাবো, একে অপরের জন্য চিন্তা করবে, একে অপরকে সময় দেবে, ভালোবাসবে। আর দেখো, বাস্তবে আমি সেটা পেয়ে গেছি। আমি এই পরিবারকে পেয়ে যে কতটা খুশি তোমাকে বলে বোঝাতে পারবো না। হ্যাঁ, আমার মা কাকিমার মধ্যে অনেক মিল। এই নিয়ে অবশ্য পাড়ার লোকেরাও একটু হিংসা করে, তবে মা কাকিমার মধ্যে আমি কখনো হিংসা বা ঝামেলা করতেও দেখিনি। ওরা সত্যি সত্যি দুই বোনের মতো মিলেমিশেই থাকে। তুমিও ওদের ভালোবাসার যেন বজায় রেখো, দেখো ওদের মধ্যে কখনো যেন ভুল বোঝাবুঝি না হয়। আরে বাবা, তুমি এসব নিয়ে চিন্তা করো না তো, আমি তো কবে থেকে এরকম ভালোবাসাই চাইছিলাম। কয়েকদিন কেটে যায় এবং মনোরমা দেবী বাজার থেকে একটি ঘড়ি নিয়ে আসে। তারপর ঝিনুককে ডেকে বলেন, ঝিনুক, কোথায় গেলে মা? এখানে এসো। এই দেখো, তোমার জন্য আমি এই ঘড়িটা এনেছি। বিয়ের পর তো তোমাকে সেরকম কোনো উপহার দেওয়া হয়নি, তাই তোমাকে এটা দিচ্ছি। আমার ছেলে বৌমা যখন প্রথমবার এখানে এসেছিল, ওদেরকেও আমি ঘড়ি উপহার দিয়েছিলাম। ওরা তো আর এখানে থাকে না, অর্ণবের চাকরি শহরের বাইরে, তাই বৌমাও ওর সঙ্গে চলে যায়। মাঝে মাঝে আসে, আবার চলে যায়। এখন তুমিই আমার বৌমা। জেঠিমা, আপনি সত্যি খুব ভালো। আপনার মতো মানুষকে ছেড়ে বৌদি আর দাদা কি করে এত দূরে গিয়ে থাকছে কে জানে। ঝিনুক ঘড়ি নিয়ে এসে তার শাশুড়ি মাকে দেখায় এবং তিনি ঘড়ি দেখে বলেন, আমার বড় জায়ের মতো মানুষই হয় না গো। ও জীবনে যা স্যাক্রিফাইস করেছে ওরকম কেউ করবে না। এই বুড়ো বয়সে ছেলে বউকে ছেড়ে একা একা এখানে পড়ে আছে। ওর জীবনে আনন্দ বলে আর কি আছে বলো তো? বৌমা, তুমি ওকে কিন্তু কখনো কষ্ট দিও না। সবসময় নিজের মায়ের মতো দিদিকে ভালোবাসবে। যাও, আজ তোমার জেঠিমার জন্য কিছু ভালো রান্না করো, আমরা সবাই মিলে একসাথে খাবো। ঝিনুক তাড়াতাড়ি রান্নাঘরে গিয়ে সবার জন্য রান্না বসিয়ে দেয়। এভাবেই ঝিনুকের শ্বশুর বাড়িতে প্রথম কাজকর্ম শুরু হয়। রান্না করে সবার জন্য নিয়ে আসে এবং খাবার খেয়ে সবাই খুব প্রশংসা করে। ঝিনুকেরও খুব ভালো লাগে। পরের দিন তাকে রান্না করতে হয় আবার, এবং শুধু রান্নাই না, ধীরে ধীরে একটার পর একটা কাজের ভার ঝিনুকের ঘাড়ে এসে জমতে শুরু করে। আর শুধু তার নিজের শ্বশুরবাড়ির কাজ নয়, জেঠি শাশুড়ির কাজগুলো তাকেই করতে হয়। আরে দিদি, তুমি এখনো এখানে কি করছো বলো তো? চলো, আজকে অনিতা কাক বাড়িতে যাওয়ার কথা ছিল। ওদের বউয়ের স্বাদের অনুষ্ঠান আছে, মনে নেই তোমার? আরে বাবা, মনে আবার থাকবে না কেন? কিন্তু আমার তো অনেক কাজ আছে, এখনো রান্না বান্না বসাইনি। কাপড় কাচতে হবে, ঘরদোর পরিষ্কার করতে হবে। এইসব না করে আমি কি করে চলে যাই বলো তো? তোমার বাড়িতে বৌমা আছে, তাই তোমার কোনো চাপ নেই। আমাকে তো সব একা হাতেই করতে হয় বলো। আমার তো আর বৌমা এখানে নেই যে কাজগুলো করে দেবে। তুমি এভাবে বলছো কেন গো দিদি? আমার বৌমা মানে তো তোমারও বৌমা। ওসব কাজ রাখো, ঝিনুক সব করে দেবে। তুমি এখন চলো তো। ঝিনুক মা, তোমার জেঠিমার কি কি কাজ বাকি আছে একটু দেখে শুনে করে দাও তো, আমরা একটু আসছি। এই বলে মিতালি দেবী মনোরমা দেবীকে নিয়ে সেখান থেকে চলে যান। বারে বাহ, আমি সকাল থেকে এত কাজ করছি, মা আমাকে 2 মিনিট রেস্ট দেবেন তা নয়, উনি জেঠিমার কাজের ভারগুলো আমাকে দিয়ে চলে গেলেন। আমি কি মানুষ নাকি গরু গাধা যে এত কিছু একা হাতে করবো? কি কুক্ষণে যে এই বড় একান্নবর্তী পরিবার চেয়েছিলাম কে জানে। আমার ননদগুলো সারাদিন রাত ঘরের ভেতরে বসে আড্ডা দিচ্ছে আর বন্ধুদেরকে নিয়ে পার্টি করছে। কেউ আমাকে একটু সাহায্যও করে না। তার উপরে 2টো বাড়ির কাজের দায়িত্ব আমার উপরে। নিজেকে তো বউ কম আর কাজের লোক বেশি মনে হয়। এভাবেই ঝিনুক 2 বাড়ির কাজ করতে করতে একেবারে নাজেহাল হয়ে যায়। একদিন ঝিনুকের মা ঝর্ণা দেবী তার সঙ্গে দেখা করতে আসেন আর মেয়ের অবস্থা দেখে বলেন, তোর এটা কি অবস্থা হয়েছে? তুই তো একেবারে রোগা কাটি হয়ে গেছিস রে মা। আমি ভেবেছিলাম আমার মেয়ে শ্বশুর বাড়ি গিয়ে গোলগাল হয়ে গেছে, এ তো পুরো উল্টো হয়ে গেছে। আর বলো না মা, 2 বাড়ির কাজ করতে করতে আমি একেবারে কাজের মানুষ হয়ে গেছি। আমার আর এখানে ভালো লাগে না। কয়েকদিনের জন্য আমি বাড়ি যেতে চাই। আমি খুব ক্লান্ত মা। আমি বুঝতে পারছি তোর অবস্থা, কিন্তু এটা তো কোনো সমস্যার সমাধান নয়। তোকে সারা জীবন এই বাড়িতেই থাকতে হবে রে মা। তাই এখানকার মতোই তোকে সমাধান খুঁজতে হবে। সমাধান? কি সমাধান মা? শোন, তুই এবার বাচ্চা নেওয়ার প্ল্যান কর। বাচ্চা এলে তোকে আর কোনো কাজ করতে হবে না, তখন সবাই তোর মূল্য বুঝতে পারবে। ঝিনুক তার মায়ের কথা শুনে বেবি প্ল্যানিং করে এবং 1 মাসের মধ্যেই সে প্রেগনেন্ট হয়। এই খবর পেয়ে বাড়ির সবাই খুব খুশি হয় এবং ডাক্তারকে ডাকা হয়। ডাক্তার ঝিনুককে বেড রেস্ট বলেন। ডাক্তার একদম ঠিক কথা বলেছে। বৌমা,
তুমি একেবারে বেড রেস্ট নাও। সংসারের কাজ যেমন তেমন করে করা হয়ে যাবে, কিন্তু আমার নাতি নাতনির যেন কোনো অসুবিধা না হয়। ঝিনুক মনে মনে বলে, আরে বাহ, এই তো মেঘ না চাইতেই বৃষ্টি এসে গেল। মা একেবারে ভালো আইডিয়া দিয়েছিল আমাকে। এটা আগে জানতে পারলে তো আমি এতদিন বেশ আরাম করেই কাটাতাম। তারপর ঝিনুক আরাম করে দিন কাটাতে শুরু করে। এর মাঝে ঝিনুকের 2 ননদের বিয়ে হয়ে যায় এবং মনোরমা দেবীর ছেলে বৌমা শহর থেকে দেশে শিফট হয়ে যায়। দেখতে দেখতে ঝিনুকের সমস্যা নিজে থেকেই মিটে যায় এবং সে সুখে শান্তিতে শ্বশুর বাড়িতে সংসার করতে থাকে। ইচ্ছাপুর গ্রামে পল্লব তার বাবা অশোকবাবু, মা শিবানী দেবী, দাদা পলাশ ও বৌদি চন্দনার সঙ্গে বেশ আনন্দের সঙ্গেই বাস করত। পল্লব বাড়ির ছোট ছেলে হওয়ায় সকলেই তাকে অনেক ভালোবাসত। তার সমস্ত কিছু আবদার সকলেই পূরণ করত। পল্লব বাড়ির সকলকেই শ্রদ্ধা করত। তার পাশাপাশি বৌদি চন্দনাকে একটু বেশি সম্মান এবং শ্রদ্ধা করত, আর তার বেশিরভাগ সময়ই তার বৌদির কাছেই থাকতো। এমনই একদিন, গুড মর্নিং বৌদি, কই আমার কফি কই? তুমি তো জানো যে সকালে আমার কফি ছাড়া চোখই খোলে না। ও মাই লিটল বেবি, এই তো শোনা, আমি এক্ষুনি কফি করে নিয়ে আসছি। আসলে আজ একটু ঘুম থেকে উঠতে দেরি হয়ে গিয়েছিল, তাই তোমার কফিটা করা হয়নি। একটু ওয়েট করো, আমি এক্ষুনি আসছি। এই বলে চন্দনা পল্লবের জন্য কফি করতে রান্নাঘরে চলে যায়। ঠিক তখনই তার স্বামী পলাশ বলে, এই যে চন্দনা, আমার খাবার রেডি করেছো তো? আমার দেরি হয়ে যাচ্ছে, এখন তাড়াতাড়ি খাবার রেডি করো। আমি এখন পারবো না, কারণ আমি পল্লবের জন্য কফি বানাতে যাচ্ছি। টেবিলে খাবার আছে, নিজের খাবার নিজে নিয়ে নাও, আর না তো মাকে বলো, আমার এখন সময় নেই। কিন্তু চন্দনা, পল্লব তো এখন বাড়িতেই আছে, ওর কফি খেতে 5 মিনিট দেরি হলে এমন কিছু ক্ষতি হবে না। আর সেখানে আমার অফিসে যেতে দেরি হলে বসের কাছে অনেক কথা শুনতে হবে। আমি অত কিছু জানি না, এখন ছোটর মুড অফ আছে। এর থেকে বেশি দেরি হলে ওর মুড আরো খারাপ হয়ে যাবে, আর আমি সেটা চাই না, বুঝেছো? এখন তোমার অফিসে থেকে ছোটর মুড ভালো করাটা আমার কাছে বেশি জরুরি। এই বলে চন্দনা পলাশের কথায় গুরুত্ব না দিয়েই পল্লবের জন্য কফি করতে থাকে। এদিকে পলাশের দেরি হয়ে যাওয়ায় সে সেদিন কিছু না খেয়েই অফিসে চলে যায়। এরপর শিবানী দেবী চন্দনাকে বলে, বৌমা, এটা তুমি কি করলে? আমার বড় ছেলে না খেয়ে অফিসে চলে গেল। তুমি পল্লবকে কফিটা পরে করে দিলেও এমন কিছু সমস্যা হতো না। তুমি পল্লবকে একটু বেশি মাথায় তুলে রাখো। সে আপনি যাই ভাবুন মা, এতে আমার কিচ্ছু যায় আসে না। আমি আমার ছোটর মুড অফ থাকতে দিতে পারি না। এই বলে চন্দনা পল্লবকে কফি এনে দেয়। এরপর তারা কফি খেতে খেতে হাসি ঠাট্টা করতে থাকে। বৌদি, তুমি তো এই বাড়ির সকলের তুলনায় আমাকেই বেশি ভালোবাসো দেখছি। আমাকে তো এই বাড়িতে কেউই পাত্তা দেয় না। এখন দেখো না, আমার সামান্য কফি খাওয়া নিয়েও বাড়িতে সকালে ঝামেলা লেগে গিয়েছিল। সুইটহার্ট, তোমাকে সব থেকে বেশি ভালোবাসি আমি, সেটা তুমি আজ বুঝতে পারলে? এই বাড়িতে তোমাকে আমি ছাড়া আর কেউ ভালোবাসে না। তোমার ভালো মন্দ খেয়াল শুধু আমিই রাখি, বুঝেছো? বৌমা, তুমি পল্লবকে কি সব বোঝাচ্ছ? তুমি কি বলতে চাইছো আমরা কেউ পল্লবকে ভালোবাসি না, পল্লবের কোনো খেয়াল রাখি না? ও আমাদের বাড়ির ছোট ছেলে, সকলের নয়নের মণি। কিন্তু যেটা বল সেটা তো বলতেই হবে। নাও, আবার লেকচার দেওয়া শুরু হয়ে গেল। ডিসগাস্টিং, সকাল সকাল পুরো মেজাজটাই খারাপ করে দিল। চলো পল্লব, আমরা অন্য ঘরে গিয়ে কফি খেতে খেতে কথা বলি। এই বলে চন্দনা ও পল্লব অন্য রুমের মধ্যে চলে যায় এবং তারা দুজনে ঘরের মধ্যে অনেক জোরে জোরে হাসি ঠাট্টা করতে থাকে। এভাবেই কিছুদিন চলতে থাকে। চন্দনা প্রয়োজনের বেশি পল্লবের কেয়ার করতে থাকে, যার ফলে পল্লবও ধীরে ধীরে তার বৌদির প্রতি দুর্বল হতে থাকে, যেটা শিবানী দেবীর মোটেও ভালো লাগতো না। এমনই একদিন শিবানী দেবী অশোকবাবুকে বলেন, কি গো, দেখতে পাচ্ছ তো বড় বৌমা যেন আমাদের পল্লবকে নিয়ে একটু বেশি আদিক্ষেতা দেখায়, যেটা আমার মোটেও পছন্দ হয় না। হ্যাঁ, ইয়ার কি মজা করতেই পারে, কিন্তু সেটা পরিসীমার বাইরে হয়ে গেলে সকলের জন্যই খারাপ হয়ে যায়, বুঝেছো? হ্যাঁ শিবানী, আমারও তাই মনে হয়। আমারও মোটে এগুলো পছন্দ নয়। তাই আমি ভাবছিলাম পল্লবের পড়াশোনা শেষ হয়ে গিয়েছে, এবারে ঘরে বসে না থেকে একটা চাকরির ব্যবস্থা করতে বলবো, তারপর ওর বিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেব। হ্যাঁ, বরং তাই করো। আমার ছোট বৌমা আমি মনের মতো নিয়ে আসবো। বাড়িতে বৌমা এলে যদি বাড়ির পরিবেশটা পরিবর্তন হয়। না না, বড় বৌমাকে তুমি পছন্দ করে নিয়ে এসেছিলে, এবারে ছোট বৌমাকে আমি পছন্দ করে নিয়ে আসবো। আর আমার পছন্দতেই আমাদের বাড়িতে ছোট বৌমা আসবে। হ্যাঁ, সে আমার জানা আছে। ওই তো তোমার স্কুল মাস্টার বন্ধু সুরেশের মেয়ে,
ওকে তুমি আমার বাড়ির ছোট বৌমা করতে চাও, তাই তো? হ্যাঁ শিবানী, তুমি ঠিকই বলেছ। আমি সুরেশকে কথা দিয়েছি ওর মেয়ের সঙ্গে আমার পল্লবের বিয়ে দেব। আর সুরেশের মেয়ে মিতা খুবই সুশীল ও সংস্কারী। তুমি দেখবে ও এই পরিবারে এলে আমাদের পরিবারের রূপই পরিবর্তন করে দেবে। অশোকবাবু ও শিবানী দেবী যখন নিজেদের মধ্যে কথাবার্তা বলছিল, পাশ থেকে বড় বৌমা চন্দনা সবকিছুই শুনে নেয় এবং সে মনে মনে বলে, কি আমার ডার্লিং এর বিয়ের কথা ভাবছে? না, এটা কিছুতেই হতে দেওয়া যাবে না। পল্লব শুধু আমার, আমি আমার আর পল্লবের মাঝে কোনো তৃতীয় ব্যক্তিকে ঢুকতে দেব না। আমাকে কিছু একটা ব্যবস্থা করতেই হবে। এই বলে চন্দনা সেখান থেকে চলে যায়। এভাবেই ভাবতে ভাবতে সেদিনটা কেটে যায়। পরের দিন চন্দনা পল্লবকে ডেকে বলে, দেখো বাবু, বাবা মা তোমার বিয়ের কথাবার্তা বলছিল, কিন্তু আমি চাই না আমাদের মাঝে কোনো তৃতীয় ব্যক্তি আসুক। তুমি শুধু আমার আর আমারই থাকবে। তুমি চিন্তা করো না বৌদি, মা যতই আমাদের মধ্যে তৃতীয় ব্যক্তি আনার চেষ্টা করুক না কেন, তোমার জায়গা আমি কোনোদিনই কাউকে দেব না। আর বাবা মা যেটা করছে খারাপ কিছু করছে না। এখন বাড়িতে একটা বউ এলে তুমি একটু রেস্ট পাবে আর আমরা একটু বেশি সময় স্পেন্ড করতে পারবো। হ্যাঁ সত্যি তো, আমি তো এটা ভেবেই দেখিনি। আমি আমাদের বাড়ির ছোট বউকে দিয়ে বাড়ির সমস্ত কাজ অনায়াসে করিয়ে নিতে পারবো, আর বাকি সময়গুলো আমি তোমার সঙ্গে কাটাতে পারবো। পল্লব এবং চন্দনা এভাবেই নিজেদের মধ্যে পরিকল্পনা করে নেয়। এরপর অশোকবাবুর বন্ধুর মেয়ে মিতার সঙ্গে সমস্ত রীতিনীতি মেনেই পল্লবের বিয়ে হয়ে যায়। এভাবেই বেশ কয়েকদিন কেটে যায়। চন্দনা তার কথা মতোই ছোট যা মিতাকে দিয়ে বাড়ির সমস্ত কাজ করাতে থাকে। মিতাও কোনোদিন আপত্তি না জানিয়েই বাড়ির সমস্ত কাজ মুখ বুজে করতে থাকে। এমনই একদিন পলাশকে অফিসের কাজে বাইরে যেতে হয়। সেদিন রাতে চন্দনা ঘরে একাই ছিল। সেই সুযোগে পল্লব চন্দনার ঘরে গিয়েছিল। পল্লব, আমি তোমাকে ছেড়ে এক মুহূর্ত থাকতে পারছি না। তুমি তো বিয়ের পর থেকে আমার কাছে বেশি আসোই না দেখছি। আজ কিন্তু তোমাকে সারা রাত আমার সঙ্গে থাকতে হবে। হ্যাঁ তুমি ঠিকই বলেছো, আজকে সারা রাত আমি তোমার সঙ্গেই থাকবো। আর মিতা যাতে না সন্দেহ করে তার জন্য আমি তোমার থেকে একটু দূরে সরে থাকতাম, এতে আমাদের দুজনেরই লাভ। এভাবেই চন্দনার পল্লব নিজেদের মধ্যে কথাবার্তা বলতে থাকে এবং নিজেরা একাকী টাইম স্পেন্ড করতে থাকে। এদিকে হঠাৎ মিতার ঘুম ভেঙে যায়। কি হলো, পল্লব কোথায় গেল? রাত 2টো বাজে, এখন এত রাতে পল্লব কোথায় যেতে পারে? এই বলে মিতা বাড়ির বাইরে বারান্দায় পল্লবকে খুঁজতে থাকে। তারপর সে হঠাৎই চন্দনার ঘর থেকে হাসাহাসির আওয়াজ শুনতে পায়। তখন, ওই তো বৌদির ঘর থেকে পল্লবের আওয়াজ পাচ্ছি না, আমি বরং একবার গিয়ে দেখি এত রাতে ওরা কি করছে। এই বলে মিতা চন্দনার ঘরের সামনে যায় এবং সে পল্লবকে এবং চন্দনাকে একসাথে ঘরের মধ্যে দেখে নেয়। তখন, বৌদি, পল্লব, তোমরা এখানে কি করছো? আর এভাবে এত ঘনিষ্ঠ তোমরা কেন হয়ে রয়েছো? তাহলে আমি যা সন্দেহ করছিলাম সেটা কি ঠিক? তোমাদের দুজনের মধ্যে অন্য কোনো সম্পর্ক আছে? হ্যাঁ আছে তো, কি হয়েছে তাতে তোর কি? তোকে আমরা একটুও ভয় পাই না, তুই বুঝেছিস? ছি পল্লব, তুমি এরকম করবে আমি কোনোদিনও ভাবতে পারিনি। আর বৌদি, তুমি একটা মেয়ে হয়ে অন্য মেয়ের জীবন এইভাবে ধ্বংস করতে পারলে? আর তুমি দাদার কথা একবারও ভাবলে না? আমার তো ভেবেই ঘৃণা লাগছে। আমি আজকেই মাকে সব কথা বলবো, আর দাদা এলে দাদাকেও বলবো। হ্যাঁ তুই বল, তোকে আমরা ভয় পাই না, যদিও তোর কথা কেউ বিশ্বাস করবে না। আর হ্যাঁ, এটা মনে রাখবি, যখনই তুই আমার আর পল্লবীর কথা বাড়িতে কাউকে বলবি, সেটাই তোর জীবনের শেষ দিন। এভাবেই পল্লব আর চন্দনা মিতাকে হুমকি দিলে মিতা একটু ভয় পেয়ে যায়। এরপর সে আর কাউকেই কিছু বলে না। আর এদিকে চন্দনা আর পল্লবের ঘনিষ্ঠতা দিন দিন বাড়তেই থাকে। এমনই একদিন মিতা মনে মনে বলে, না, এভাবে আর মুখ বুজে থাকা যায় না। আমাকে কিছু একটা প্ল্যান করতেই হবে, যাতে সত্যিটা সকলের সামনে স্পষ্টভাবে আনতে পারি। এরপর মিতা পলাশকে সমস্ত কথা জানালে পলাশ বলে, এই যে মিতা, এটা তোমার ভুল ধারণা, বুঝেছো? কারণ পল্লব ওর বৌদিকে অনেক শ্রদ্ধা করে, ওদের মধ্যে একটা সুন্দর সম্পর্ক আছে, যেটা তুমি অন্য কিছু মানে বের করো না, বুঝেছো? আর তুমি এই বাড়িতে নতুন এসেছো তাই এরকম তোমার লাগছে, কিছুদিন যাক, তারপর তুমি সবই বুঝতে পারবে। দাদা, বৌদি আর পল্লবের মাঝে সম্পর্কটা অন্য রকম। আমি বলছি, আমাকে বিশ্বাস করুন, আমাকে একটা সুযোগ দিন, আমি এটা প্রমাণ করে দেব। আর আমার কাছে একটা প্ল্যান আছে। এই বলে মিতা পলাশকে তার পরিকল্পনার কথা জানায়। মিতা পল্লবের ফোন থেকে তার বৌদি চন্দনাকে মেসেজে ছাদে দেখা করার জন্য বলে।
এরপর চন্দনা পল্লবের মেসেজ পেয়ে ছাদে আসে। পল্লব, জান আমার, তুমি আমায় এভাবে ছাদে ডেকে পাঠালে যে? ও বুঝেছি, যে সকলে ঘুমাচ্ছে বলে তুমি ছাদে ডেকে পাঠালে, তাই তো? যাক, ভালোই করেছো। আজ এই পূর্ণিমার রাতে তোমার আমার এই মুহূর্তটা স্মৃতি হয়ে সারা জীবন থেকে যাবে। এই বলে চন্দনা কাছে গিয়ে জড়িয়ে ধরতে যাবে কি, ঠিক তখনই পলাশ সামনে তাকালে চন্দনা চমকে ওঠে। তখন কি চন্দনা, তুমি আমাকে দেখে এরকম চমকে গেলে কেন? তুমি মনে মনে ভাবছিলে পলাশ তোমাকে মেসেজ করেছে, তাই না? আর আমি এখানে হঠাৎ করে চলে এলাম। এসব কিছুই মিতার পরিকল্পনা ছিল, বুঝেছো? মিতা না বললে তো আমরা কেউই তোমাদের এই কুকর্মের বিষয়ে জানতে পারতাম না। ছি চন্দনা, ছি। আমার তো তোমাকে স্ত্রী বলতেই ঘেন্না পাচ্ছে। তুমি কখনোই আমার স্ত্রী হওয়ার যোগ্য নয়। পলাশ এভাবেই চেঁচামেচি করলে ছাদে সকলে এসে উপস্থিত হয়। এরপর সকলের সামনে সত্যিটা পরিষ্কার হয়ে যায়। সকলেই চন্দনা এবং পলাশকে কটু কথা বলতে থাকে। এরপর অশোকবাবু বলেন, এই যে তোমরা দুজনে এক্ষুনি আমার বাড়ি থেকে বেরিয়ে যাও। তোমাদের দুজনেরই আমার বাড়ির মধ্যে কোনো জায়গা নেই। আর দ্বিতীয়বার না আমি তোমাদের মুখ দেখি, বুঝেছো? অশোকবাবু তাদের দুজনকে ঘর থেকে বেরিয়ে যেতে বললে তারা দুজনেই কান্নাকাটি করতে থাকে। আমাদের ভুল হয়ে গেছে, আমাদেরকে ক্ষমা করে দাও বাবা। আর দয়া করে আমাদেরকে ঘর থেকে বের করে দিও না। বাবা, মা, পলাশ, মিতা, তোমরা আমাদেরকে ক্ষমা করে দাও। আমরা আমাদের ভুল বুঝতে পেরেছি। দয়া করে আমাদেরকে ক্ষমা করে দাও। পল্লব এবং চন্দনা এভাবেই কান্নাকাটি করে ক্ষমা চাইলে তারা সকলেই তাদেরকে একটা সুযোগ দেয়, যার ফলে পল্লব এবং চন্দনা নিজেদেরকে শুধরে নেয়। এরপর থেকে তাদের পরিবারে আর কোনোই ঝামেলা থাকে না। যে যার মতো করে নতুন জীবন শুরু করতে থাকে।